আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ চাইনিজ ড্রামা। আশা করি তোমরা অনেক মজা পাবে। তাই চলো এখনই শুরু করি। গল্প শুরু হয় এক ঝড় বৃষ্টির রাতে। আমরা আমাদের ফ্যামিলির ওয়ানজুকে দেখি, যাকে তার সৎমা আর তার কাজিন ভাই মিলে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ তারা ওয়ানজুর বাবা মায়ের সব সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে। ওয়ানজু পরার মতো একটা ড্রেসও ছিল না। আর তখন সে তার বাবা মাকে স্মরণ করে বৃষ্টির মধ্যে বসে পড়ে। তখনই হাজির হয় আমাদের মেইন লিড মিস্টার সু ওয়েজিন। সে তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এত রাতে কি করছো? ওয়ানজু বলে, আমার কোনো পরিবার নেই, আমার মা বাবা মারা গেছেন, তাই আমার কোনো ঘরবাড়ি নেই। তখন ইয়ানজিন তাকে তার সাথে চলার প্রস্তাব দেয়। ওয়ানজু রাজি হয়ে যায় আর ইয়াজিন তাকে কুলে তুলে নিয়ে যায়। রাতে যখন ওয়ানজু ঘুমাচ্ছিল তখন ইয়াজিনের সহকারী তাকে জিজ্ঞেস করে, এই কি সেই মেয়ে যে আপনাকে বাঁচিয়েছিল, তাই আপনি তাকে খুঁজছিলেন? তখন ইয়াজিন মনে করে 4 বছর আগের এক দুর্ঘটনায় সে আহত হয়েছিল আর ওয়ানজু তাকে সাহায্য করেছিল। সহকারী জানায় যে 1 সপ্তাহ আগে ওয়ানজু পরিবার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সম্পত্তি কেড়ে নেওয়া হয়। এইসব শুনে ইয়াজিন ওয়ানজুকে বলে, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। 4 বছর পর আমরা দেখি ওয়ানজু এখন একদম বদলে গেছে। সে এখন আত্মবিশ্বাসী, শুটিং শেখে, গার্ডদের সঙ্গে শুটিং প্র্যাকটিস করতে বলে, কিন্তু তারা বলে আমরা আপনার সামনে টিকতে পারবো না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় প্রথমবার যখন সে ইয়ানজিকে শুটিং শেখাতে বলে তখন ইয়ানজি তাকে গুলির চিহ্ন দেখিয়ে বলে, এটা এত সহজ নয়, তবুও তুমি শিখতে চাও? ওয়ানজু হ্যাঁ বলে আর তখন থেকে ইয়ানজু তাকে ট্রেনিং দিতে শুরু করে। বর্তমানে ফিরে এসে ওয়ানজু মাস্টার ইয়ানের কাছে জানতে চায় ইয়াজিন আঙ্কেল কতদিনে ফিরবেন। উত্তরে তিনি বলেন আজ রাতে ফিরবেন। ওয়ানজু খুব খুশি হয়, সুন্দর একটি পোশাক পরে ইয়াজিনের পছন্দ খাবার বানাতে বলেন আন্টি চ্যানকে, কিন্তু অনেক রাত হয়ে যায়, ইয়াজিন আসে না। আন্টি চ্যান তাকে ঘুমাতে বলেন। রাতে ওয়ানজু ঘুম আসে না। সে ভাবে ইয়াজিন হয়তো এসে গেছে, দৌড়ে যায়, দেখে সত্যি ইয়াজিন এসেছে, কিন্তু সে অনেক নেশাগ্রস্ত এবং জ্বরে কাঁপছে। ওয়ানজু ওকে সাহায্য করতে চায়, কিন্তু তখন ইয়াজিন হঠাৎ করে তাকে কাছে টেনে নিয়ে চুমু খায়। ওয়ানজু অবাক হয়ে পড়ে, তাকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু ইয়াজিন বলে আজ থেকে তুমি আমাকে ইয়াজিন বলবে। তারা দুজন প্রথমবারের মতো নাইট স্পেন্ড করে। এরপর ওয়ানজু ভাবে যদি ইয়াজিন জানতে পারে তাদের মধ্যে কি হয়েছে তাহলে সে লজ্জায় পড়ে যাবে, তাই সে আবার নিজের ঘরে ফিরে যায়। পরদিন সকালে ওয়ানজু অনেক লজ্জা পায় আর সিদ্ধান্ত নেয় যে কিছুদিন ইয়াজিনের থেকে দূরে থাকবো। সে ব্যাগ গুছিয়ে বেরোতে যায়, তখনই ইয়াজিন আসে। ইয়াজিন দেখে ফেলে তার গলায় লাভ বাইট এবং জিজ্ঞেস করে কে করেছে এটা। ওয়ানজু মিথ্যা বলে মশা কামড়েছে। তখন ইয়াজিন রেগে বলে, তুমি আমার সঙ্গে মিথ্যা বলছো, তুমি কি তার সঙ্গে পালিয়ে যাচ্ছ? ওয়ানজু কাঁদতে থাকে, কিছু বলতে চায়, কিন্তু ভাবে যদি সত্যি বলে ফেলে তাহলে ইয়াজিন তাকে ছেড়ে চলে যাবে, তাই কিছু বলে না। এতে ইয়াজিন আরো বেশি রেগে যায় আর বলে, তুমি কিছু না বললে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। ওয়ানজু খেপে যায় এবং বলে, তুমি আমার উপর এত রেস্ট্রিকশন দিতে পারো না। কিন্তু ইয়াজিন কোনো কথা না শুনে দরজা লক করে দেয় আর সহকারীকে বলে ওর উপর নজর রাখো, কোথাও যেতে দিও না। ওয়ানজু রুমে বসে খুব রেগে যায়। সে জানলা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে গার্ডরা দাঁড়িয়ে থাকে। সে ডাক করে জিনিসপত্র ছুঁড়ে ফেলে, কিন্তু আন্টি চেন আসে এবং বলে এই জিনিসগুলো এত দামি, এগুলো দিয়ে পুরো শহর কিনে ফেলা সম্ভব। এই সুযোগে ওয়ানজু চালাকের সঙ্গে পালিয়ে যায়। সবাই তাকে খুঁজতে থাকে। ওয়ানজু গাছে আড়ালে লুকিয়ে থাকে এবং সেখানে থেকে ইয়াজিনের কোম্পানির সমস্ত সিস্টেম হ্যাক করে ফেলে। এদিকে অফিসেই অ্যাসিস্ট্যান্ট এসে ইয়ানজিনকে জানায়, আমি এমন কোনো ছেলেকে খুঁজে পাইনি যে মিসেস ইয়ানজির সাথে খুব ঘনিষ্ঠ। ঠিক তখনই সেক্রেটারি এসে জানায়, আমাদের সিস্টেমকেও হ্যাক করেছে, যার ফলে আমরা অনেক বড় ক্ষতির মুখে পড়েছি। কিন্তু ইয়াজিন একদম রিয়াক্ট করে না। এরপর অ্যাসিস্ট্যান্টের বাড়ি থেকে ফোন আসে এবং সে জানায়, মিস এ তো এখন ঘরের সবার জিনিস অতিষ্ঠ করে তুলেছেন, উনি তো আপনার পুরো বাড়িটা জ্বালিয়ে দিয়েছেন। এই শুনে ইয়াজিন বলে, চলো এখনই বাড়ি ফিরে যায়। তারা অন্য বাড়িতে পৌঁছালে আন্টি চেয়ান এসে মিস এর অনেক বেশি নালিশ করে, কিন্তু ইয়াজিন হেসে বলে, এতে এত বড় কথা কি, আমার অনেকগুলো বাড়ি আছে। এটা শুনে সবাই চমকে যায়। ইয়াজিন ভিতরে গিয়ে দেখে মাস্টার ইয়ান ওয়ানজুনকে বেঁধে রেখেছে। ওয়ানজু ভাবে এবার হয়তো ইয়াজিন খুব রেগে যাবে, তাই সে ক্ষমা চায়, কিন্তু ইয়াজিন তার কাছে এসে তার বাঁধন খুলে দেয় আর ওষুধ লাগাতে লাগাতে বলে, তুমি যদি কিছু করতে চাও ইয়ানকে বলো, নিজের আঘাত করলে কেন? এটা শুনে ইয়ান অবাক হয়ে যায় আর ওয়ানজুকে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি রাগ করছো না? এইসব জিনিস তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। এরপর সে ওয়ানজুকে খেতে নিয়ে যেতে চায়,
কিন্তু ওয়ানজু বলে আমি তো চলে যাচ্ছিলাম। সে নেমে আসার সময় পা পিছলে পড়ে যায়। তখন ইয়াজিন নিজ হাতে তার পায়ে জুতা পরিয়ে দেয় এবং কোলে তুলে নিয়ে যায়। ওয়ানজু আবার বলে সত্যি বলছি এটা মশা কামড়েছে, আর জিজ্ঞেস করে তুমি কি এখন ফ্রি? ইয়াজিন মুচকি এসে বলে আমি এখনো সেই ছেলেকে খুঁজে পাইনি, তাই তোমাকে সারাক্ষণ আটকে রাখতে পারি না। তখন ওয়ানজু হেসে বলে আমি জানি আপনি আমার খুব কেয়ার করেন, আর আমি এখন 20 বছর বয়সী, আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশন করতে পারি। আমাকেও তো একদিন বিয়ে করতে হবে, সন্তান নিতে হবে। এই কথা ইয়াজিন ভীষণ জেলাস হয়ে যায়। সে ওয়ানজুর চেয়ার টেনে তাকে কাছে টেনে আনে, আর তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তখন ইয়াজিন মনে মনে ভাবে আমি চাই তুমি আমায় ভালোবাসো। সে জিজ্ঞেস করে তুমি কি এখানে প্রেম করতে এসেছো? ওয়ানজু না করে লজ্জা পেয়ে দূরে সরে যায়। রাতে ওয়ানজু শাল গায়ে দিয়ে পানি খেতে আসে। তখন ইয়াজিন তাকে উঠে আনে এবং বলে তোমাকে কতবার বলেছি স্লিপার ছাড়া বাইরে ঘুরো না, ঠান্ডা লেগে যাবে, আর চুল ভেজা আছে। সে নিজের হাতে ওয়ানজুর চুল ড্রাই করতে থাকে। ওয়ানজু ভাবে কি ভদ্রলোক সে। ইয়াজিন তখন তিরস্কার করে বলে তুমি এত কেয়ারলেস, কে তোমাকে পছন্দ করবে? ওয়ানজু মজা করে বলে আমি স্মার্ট এবং বিউটিফুল, আমার পিছনে অনেক ছেলে ঘুরে, কিন্তু তোমার রেস্টিগেশনের জন্য এখনো কোনো বয়ফ্রেন্ড করতে পারিনি। ইয়ানজুন ওকে দেখে আকর্ষণ বোধ করে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে ঘুমাতে যেতে বলে। রাতে সে ওয়ানজুর ছবি দেখে এবং ভাবে তুমি কবে এত বড় হয়ে গেলে, এখন তো তোমাকে ভালোবাসতে ইচ্ছা করে। কিন্তু সে ভয় পায় যদি বলে ফেলে তাহলে ওয়ানজু তাকে রিজেক্ট করে দেবে। পরের দিন সকালে ওয়ানজু কলেজে যাওয়ার আগে দেখে ইয়াজিন ঘুমাচ্ছে। সে ওকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু না ওঠায় সে মজা করে তার মুখে ছবি আঁকে। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট আসে। ওয়ানজু লজ্জায় টেবিলের নিচে লুকায়। ওয়াজিন উঠে এবং বলে বাইরে আসো, আমি জানি তুমি আছো। ওয়ানজু সরি বলতে থাকে। ইয়াজিন দেখে মুখে ড্রয়িং করা আছে, কিন্তু সে রাগ না করে বলে তুমি দারুণ আঁকতে পারো। ওয়ানজু লজ্জা পেয়ে চলে যায়। কলেজে এক সিনিয়র তাকে ফুল দিয়ে প্রপোজ করতে আসে, কিন্তু ওয়ানজু তার রিজেক্ট করে চলে যেতে থাকে। ঠিক তখনই তার বান্ধবী জিয়াং এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। ওয়ানজু বলে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ক্লাসে সবাই ওয়ানজুর দিকে তাকাতে থাকে এবং ফিসফিস করে এই মেয়ে এত ভালো স্কোর কিভাবে করলো, নিশ্চয়ই চিটিং করেছে। সবার অভিযোগ দেখে কলেজ ওয়েবসাইটে ওয়ানজুকে চিটার বলে পোস্ট করা হয়। এটা করেছে তোমার ক্লাসমেট ঢং, কারণ সে তোমার ওপর হিংসা করে। তখন ডং এসে ওয়ানজুকে অপমান করে। তখন টিচার এসে ঘোষণা করে ওয়ানজু স্কুল প্রোগ্রামে হেল্প করেছে, সে একজন এক্সপার্ট হ্যাকার, আর ঢংকে ক্ষমা চাইতে বলেন। ডং প্রথমে না করে। তখন ওয়ানজু বলে যদি তুমি ক্ষমা না চাও আমি সবাইকে বলে দেবো যে তুমি সব গুজব ছড়িয়েছ। এটা শুনে ঢং ভয় পেয়ে সরি বলে চলে যায়। তারপর সে তার আন্টির কাছে গিয়ে বলে ওয়ানজুকে কলেজ থেকে বের করে দাও। আন্টি বলে আমি তো মিস্টার শুকে চিনি, আমি কালকে পার্টিতে তার সাথে কথা বলবো। এই কথা শুনে ডং খুশি হয়ে যায়। তো বন্ধুরা, ডং নামটা কেমন হলো কমেন্টে জানাও তো। এদিকে জিয়াং আর ওয়ানজুকে পার্টি ইনভিটেশন দেওয়া হয়। ওয়ানজু যেতে চায় না, কিন্তু জিয়াং জোর করে নিয়ে যায়। পরের দেশে তারা দুজনে সাজগোজ করে পার্টিতে যায়। জিয়াং এক্সাইটেড হয়। তখন সিন আর শু আসে এবং ওয়ানজুনকে দেখে বলে তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তখন ডং খুব হিংসা করে এবং শুকে টেনে নিয়ে যায়। এরপরে পার্টিতে মিস্টার ওয়াজিনে এন্ট্রি হয়। সবাই তাকে দেখতে থাকে, কিন্তু ওয়াজিন তাকে দেখে চমকে ওঠে এবং জিয়াংয়ের পেছনে লুকিয়ে পড়ে, কারণ সে ইয়াজিনকে না জেনে এখানে এসেছে। ইয়াজিন তখন বসেছিল। হঠাৎ ডংয়ের আন্টি তার কাছে এসে ফ্ল্যাট করতে শুরু করে, বিয়ের কথা পর্যন্ত তুলে। ইয়াজিন তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে তুমি এখানে কি বলতে চাচ্ছ? আমি লাল ড্রেস পরা মেয়েদের একদম পছন্দ করি না। তারপর কাটরা এসে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তখন ডং এসে বলে এই তো আপনার তাহলে এখানে অন্য লাল ড্রেস পরা কে আছে? সে ওয়ানজুর দিকে ইশারা করে, কিন্তু ইয়াজিন সব জানতো, তাই সে সোজা ওয়ানজুর কাছে যায়। তখন ওর বান্ধবী জিয়াং বাধা দিয়ে বলে ওর কোনো দোষ নেই, আমি ওকে জোর করে এনেছি। কিন্তু ওয়াজিন বলে তোমরা এখনই চলে যাও। এরপর সে ওয়ানজুকে কাছে টেনে নিয়ে চুমু খায় এবং জিজ্ঞেস করে তুমি আমাকে না জেনে এখানে কেন এলে? ওয়ানজু বলে জিয়াং খুব জোর করছিল, তাই আমি তার মন খারাপ করতে চাইনি, তাই ওর সাথে চলে এসেছি। সবার মনে প্রশ্ন জাগে ইয়াজিন ওর উপর রেগে যাচ্ছে না কেন। ইয়াজিন বলে ঠিক আছে, পার্টি শেষে আমরা একসাথে বাসায় যাব। ওয়াজুন রাজি হয় এবং গিয়ে বসে। এরপর ঢং ইচ্ছাকৃতভাবে একটি দামি আর্ট পিস ফেলে দেয়, যেটা খুব রেয়ার ছিল। সে তার দোষ ওয়ানজুর ঘাড়ে চাপায়, তুমি এটা ভেঙে ফেলেছো, এখন কি করবে? এই টাকা জোগাড় কোথা থেকে করবে? ওয়ানজু হেসে ফেলে কিছু বলতে চাচ্ছিল। তখন ইয়াজিন এসে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে।
ডং তাকে উস্কাতে চেষ্টা করে। আপনার প্রিয় আর্ট পিসটি ওয়ানজু ভেঙে ফেলেছে, কিন্তু ওয়াজিন গার্ডদের ডাকে আর ইউয়ানকে আদেশ করে সব আর্ট পিস ভেঙে ফেলতে। সবাই অবাক হয়ে যায়। ইউজিন ইউয়ানকে জিজ্ঞেস করে সব ভাঙা জিনিসের মোট দাম কত। 830 মিলিয়ন। এই টাকা ডং থেকে আদায় করো। ডং বলে এটা কেমন কথা, সবাই দেখেছে এটা আপনার লোকেরা ভেঙেছে। ইউজিন ঠান্ডা করে বলে আমি তো ঠিক তেমনটাই করছি যেমন তুমি করছিলে। তারপর সবার দিকে ফিরে জিজ্ঞেস করে তোমরা কে কে দেখেছো। সবাই ইউজিনের পক্ষ নেয়, কারণ সে ছিল ধনী এবং ক্ষমতাবান। তখন সবাই ডংকে দোষ দিতে থাকে। ডং রেগে যায় এবং ভাবতে থাকে ইউজিন কেন ওয়ানজনের পাশে দাঁড়াচ্ছে, এদের সম্পর্ক কি। তখন ডং এর বাবা হাজির হয় এবং ইউজিনের কাছে ক্ষমা চান। মাফ করুন। ইউজিন বলে ক্ষমা চাইতে হবে ঢংকে। তাই তার বাবা ঢংকে সরি বলার জন্য বলে। ডং অহংকার নিয়ে সরি বলে। তখন ওয়ানজু বলে তুমি কি স্বীকার করছো যে তুমি ইচ্ছে করে করেছিলে আমাকে ফাঁসানোর জন্য। ডং অবশেষে স্বীকার করে নেয় আর সবাই তাকে অপমান করতে থাকে। ডং এর বাবা রেগে গিয়ে একটা চর মারেন এবং তাকে নিয়ে চলে যান। এরপর চিচিং সবাইকে সতর্ক করে এই ঘটনা যেন বাইরে না যায়। পরের দিশে জিয়াং ওয়ানজুকে একপাশে নিয়ে যায় এবং উত্তেজনায় বলে সত্যি কি মিস্টার সু তোমার জন্য ঢংকে শিক্ষা দিল, তোমার আর ওনার সম্পর্ক কি। ওয়ানজু উত্তর দেয় তিনি আমার আঙ্কেল, আমি তার সাথেই থাকি। জিয়াং হেসে বুঝে যায় এবং ওয়ানজুকে চিরাতে শুরু করে। এইসব কথা সু শুনে ফেলে। তুমি কি মিস্টার সুর সাথে আছো? আর ইয়েজিনকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে। তুমি তো জানো সে খুব রিচ আর বয়স অনেক বড়, এই ধরনের লোকেরা মেয়েদের শুধু ব্যবহার করে। তখন জিয়াং প্রতিবাদ করে তুমি কি বলতে চাইছো এই দুনিয়ার সবাই খারাপ? এটা তার চয়েস, সে কার সাথে থাকবে, তুমি কেন হস্তক্ষেপ করছো? সু বলে আমার শুধু চিন্তা হচ্ছে জানি না সেই লোকটা কেমন। তখনই ইয়াজিন আসে এবং বলে তোমরা সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো। তারপর সে ওয়ানজুকে বাসায় যাওয়ার জন্য বলে। জিয়াং সুকে নিয়ে চলে যায়। চিচিং জুয়ানকে জুতো দেয় আর একটি কোডও দেয় এবং জিজ্ঞেস করে তোমার পা কি ব্যথা করছে না। ওয়ানজু রেগে বলে আমাকে শিশুর মতো ট্রিট করো না, আমি বাচ্চা না। গাড়িতে বসে ইয়াজিন ওয়ানজুকে জিজ্ঞেস করে তোমার সিনিয়র কি তোমাকে পছন্দ করে? ওয়ানজু বলে না, একদমই না। ইয়াজিন হেসে বলে ভালো হয়েছে, কারণ সে তোমাকে ডিজার্ভ করে না। তখন ওয়ানজু জিজ্ঞেস করে তাহলে কে আমাকে ডিজার্ভ করে? কিন্তু এই প্রশ্ন করতে গিয়ে সে লজ্জা পায়। তাই সে বিষয়টা ঘুরিয়ে দেয় এবং বলে আপনি এই হোটেলটা কবে কিনলেন? অ্যাসিস্ট্যান্ট তখন বলে 4 বছর আগে যখন আপনি প্রথমবার এসেছিলেন তখন আপনি নেশে বলেছিলেন যে আপনার সবচেয়ে বড় হোটেল চাই, সেই জন্য মিস্টার সু এটা আপনার জন্য বানিয়ে ফেলেছিলেন। এটা শুনে ওয়ানজু আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ইয়ানজিকে জিজ্ঞেস করে তোমার সত্যি মনে নেই সেই রাতে কি ঘটেছিল? ইয়ানজি কিছুই বুঝতে পারে না, তাই ওয়ানজু আর কিছুই বলে না। রাতে যখন ওয়ানজু ঘুমাচ্ছিল ইয়াজিন আসে আর ভালোবেসে বলে আমার জীবনে একটাই ভয়, যদি তুমি একদিন কাউকে নিয়ে পালিয়ে যাও আমাকে ছেড়ে দাও। তারপর সে ওয়ানজুকে কিস করে। পরের দিন ওয়ানজু কলেজে যায়। সেখানে তার ক্লাসমেটরা তার সম্পর্কে বাজে মন্তব্য শুরু করেছে। সে তো গরিব একটা মেয়ে। সু কি দেখে এর মাঝে? জিয়াং রেগে যায় এবং বলে তাদের কিছু জানা নেই তুমি কত ধনী। কিন্তু ওয়ানজু চুপ থাকতে বলে। এমন সময় ওর পেট ব্যথা শুরু করে। সে বলে আমি ওয়াশরুমে যাচ্ছি, কিন্তু যেতে যেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। হুশ ফেলে দেখে সে বিছানায় আর পাশে ইয়ানজিন বসে আছে। ইয়ানজিন তাকে উঠতে না করে। ওয়ানজু অবাক হয়ে বলে তুমি এখানে? ইয়াজিন রেগে যায় আমি তোমাকে বলেছিলাম তোমার পিরিয়ড আসছে, সাবধানে থেকো, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। ওয়ানজু ক্ষমা চায় এবং বলে আমি পরেরবার থেকে খেয়াল রাখবো। ইয়াজিন বলে চলো এখন বাড়ি চলো, কিন্তু ওয়ানজু না করে। তখন ইয়াজিন তাকে রাগীভাবে দেখে। তখন সু এসে হাজির হয় একদম কাবাবের মধ্যে হার হয়ে। কিন্তু আমাদের নায়কও কিছু কম নয়। সে দরজা বন্ধ করে সুকে বাইরে থেকে আটকে দেয়। ইয়াজিন তখন রেগে যায়। ওয়ানজুকে ধরে জিজ্ঞেস করে ও এখানে তোমার পিছনে পড়ে আছে, আমি গিয়ে ওকে বুঝিয়ে বলি। কিন্তু ওয়াজিন তাকে এত শক্ত করে ধরে যে ওর ব্যথা লাগে। এদিকে সু দরজা বাইরে নক করেই চলেছে। তখন ইয়াজিন জিজ্ঞেস করে তুমি কাকে বেছে নেবে, ওকে না আমায়? ওয়ানজু বলে অবশ্যই তোমাকে। ইয়াজিন বলে তাহলে আমি তোমাকে সাহায্য করব ওকে তাড়াতে। এই বলে ওয়ানজু চোখ বন্ধ করে ওর গলায় কিস করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদি কারো পেছন থেকে বাঁচতে চান তাহলে এই আইডিয়াটা ট্রাই করে দেখতে পারেন। জাস্ট কিন্ডিং, বাড়িতে ট্রাই করলে পরে যা হবে তার জন্য আমি দায়ী না। তখন সু ভেতরে ঢুকে ইয়াজিন ওয়ানজুকে লিপ কিস করে সুকে জেলাস করানোর জন্য। সু এটা দেখে চলে যায়, কিন্তু ওয়াজিন থামে না। ওয়ানজু তখন ওকে ঠেলে দূরে সরে দেয় এবং ভাবে সেদিন তো ও নেশায় ছিল, আজ তাহলে কি হলো। তখন ইয়াজিন অজুহাত দেয় আমি শুধু অভিনয় করছিলাম। যদি তার সামান্য লজ্জা থাকে সে আর কখনো তোমার পিছনে আসবে না। অবশ্যই এটা তো চাইনিজ ড্রামা, এখানে যে কোনো কিছুই হতে পারে। ওয়ানজু যেতে চায়
কিন্তু ইয়ানজি তাকে ধরে। সে ভয় পায়, কিন্তু ইয়াজিন শুধু ও জামা ঠিক করে দেয়। ক্লাসে গিয়ে ওয়ানজুর মনে ইয়ানজিনের ঘোরাফেরাই করছে, ও কি আমায় ভালোবাসে? তখন জিয়ান ওকে ঠাট্টা করে বলে, তোর মুখ এত লাল কেন, প্রেমে পড়েছিস বুঝি? ওয়ানজু বলে, বাজে কথা বলা বন্ধ কর। তখন জিয়াং এর ব্রেকিং নিউজ দেয়, ইয়ে ফ্যামিলির নতুন সিও তাদের কোম্পানি এই শহরে হস্তান্তর করছে। এই ইয়ে ফ্যামিলির মেয়ে আসল ইয়ানজু। ওয়ানজু টিভিতে নিউজ দেখে আর আঙ্কেল কোম্পানি টেক ওভার করছে এবং সবাইকে মিথ্যা বলছে সে তার ভাইয়ের মেয়েকে সম্পত্তি ভাগ পেয়েছে। তখন ওয়ানজু মনে পড়ে কিভাবে তার আন্টি সব কিনে তাকে ঘর ছাড়া করেছিল। সেই কথা ভাবে জিয়াংকে বাই বলে বাড়ি ফিরে আসে, শুটিং প্র্যাকটিস করতে থাকে। ইউয়ান জিজ্ঞেস করে, আপনার মুড কি খারাপ? রাতে ইয়োজেন বাড়ি আসে, আন্টি চিনের কাছে ওয়ানজুর খবর জানতে চায়। আন্টি চিন বলে, আজ মিসেস ইয়ার খুব মুড খারাপ, কিছু খায়নি। ইয়োজেন দেখতে যায়, ওয়ানজু ঘুমিয়ে কাঁপছিল, মায়ের নাম বলছিল। ইয়াজিন ওকে শান্ত করে, ওয়ানজু ওকে জড়িয়ে ধরে, তাদের মাঝে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। ইয়াজিন তার পাশে থেকে ঘুমায় এবং কমফোর্ট দেয়। পরের সকালে ওয়ানজু ব্রেকফাস্টে আসে, জিজ্ঞেস করে ইয়াজিন কোথায়। আন্টি চেন বলে, ইয়াং মাস্টার খুব ব্যস্ত, সকালে চলে গেছেন। ইয়ানজু ওকে মেসেজ পাঠাতে চায়, নিজের ছবি পাঠিয়ে হার্ট ইমোজি দেয়। ওদিকে ইয়াজিন মিটিং এর অফিসে, কিন্তু যখন ওয়ানজুর মেসেজ দেখে মিটিং মাস্কট ছেলে বেরিয়ে যায়। সবাই অবাক। অফিসে অ্যাসিস্ট্যান্ট যখন বসকে থামাতে যায় তখন ইয়াজিন তাকে মোবাইল দেখিয়ে বলে, দেখো ও আমাকে হার্ট ইমোজি পাঠিয়েছে, মানে ও আমাকে পছন্দ করে। অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবে, বস কতটা পুরনো ধান ধারণার। হার্ট পাঠানো এখন তো সাধারণ ব্যাপার, কিন্তু না বলে যদি বেতন কেটে নেয়। তাই সে মিথ্যা হেসে হ্যাঁ বলে, আর এতে খুশি হয়ে ইয়াজিন তাকে বোনাস দিয়ে দেয়। ওদিকে বাড়িতে ইয়ানজু ইয়ে ফ্যামিলি বিজনেস নিউজ দেখে, তারা এত খারাপ ব্যবহার করেও আজও প্রফিটে চলছে, এবার আমি বদলা নেবই। ঠিক তখনই জিয়াং ফোন করে বলে, আমার পরিবারে বিয়ে আছে, চলো না শপিং করে। ওয়ানজু রাজি হয়ে যায়। শপিং বলে ওয়ানজু জিয়াং এর জন্য কিছু ড্রেস সিলেক্ট করে। তখন এক দম্পতি বিয়ের ড্রেস ট্রাই করছে। ওয়ানজু নিজেকে ওয়েজিনের সঙ্গে কল্পনা করে ফেলে। ঠিক তখন জিয়াং ওকে ডাক দেয়। ওয়ানজু চোখ মুছে ট্রায়াল রুমে চলে যায়। একটা ব্রাইডাল ড্রেসের দিকে ও তাকিয়েছিল। তখনই তার কাজিন বাই আসে তার ফিয়ন্সি জিয়ের সঙ্গে। বাই জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ওয়ানজু বলে, এটা কি তোমার দোকান যে তুমি এখানে পাহারাদার? জিয়ের সামনে ভালো সাজতে বাই নাটক করে বলে, তুমি ঘর ছেড়ে চলে গেছো, তাই আমি চিন্তায় ছিলাম। জি তখন বলে, তুমি ওকে একটা সরি বলো। ওয়ানজু বলে, তোমাদের মাথা নষ্ট নাকি? তখন বাই বলে, ছাড়া, ও হয়তো কষ্টে আছে, কারণ তুমি ওকে ছেড়ে আমার সঙ্গে বিয়ে করতে যাচ্ছ। জি তখন বাইকে নিয়ে বলে, এসো আমরা বিয়ের ড্রেস দেখে নিই। ওয়ানজু তখন স্টোর ম্যানেজারকে মেসেজ পাঠায়। এদিকে জিয়াং একটি সুন্দর গোলাপি ড্রেস পরে বেরিয়ে আসে এবং বলে, আমরা একই ড্রেস নেব, এটা আমার পক্ষ থেকে গিফট। ওয়ানজু খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। তখন এক স্টাফ বলে, তুমি এই ড্রেস পরেছো, এটা কিনতে পারবে? জানো এটা দাম কত? কাস্টমারদের সঙ্গে এভাবে কথা বলো? ওয়ানজু তখন ক্রেডিট কার্ড বের করে দেয়, এখন কথা বন্ধ করো এবং বিল করো। ঠিক তখনই বাই আসে এবং ওয়ানজুকে তার এঙ্গেজমেন্টে আসতে বলে। ওয়ানজু বলে, তোমাদের মতো নির্লজ্জতে এঙ্গেজমেন্টে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। তখন জি তাকে আসতে বলে। বাই নিজে থেকে পড়ে যাওয়ার নাটক করে। জি ছুটে আসে। বাই বলে, ও আমাকে ধাক্কা দিয়েছে। জি তখন ওয়ানজুর উপর রেগে যায়। জিয়ান তখন বলে, তুমি অন্ধ নাকি? ও তো নিজেই পড়ে গেছে। কিন্তু স্টাফ বাইয়ের দিকে তাকিয়ে নেয়, কারণ ও বেশি ধনী মনে হয়। জি বলে, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, আর ওকে আমি পরে সামলাবো। ওয়ানজু বলে, পরে কেন, এখনই দেখো। জি তাকে মারতে যায়, কিন্তু ওয়ানজু সরে যায়। জি তখন নিজেই পড়ে যায় মেঝেতে। ঠিক তখন স্টোর ম্যানেজার আসে, ওয়ানজুকে সম্মান দিয়ে ট্রিট করে। স্টাফ কিছু বলতে গেলে ম্যানেজার জানতো ওয়ানজু আসল মালিক, তাই স্টাফকে ধমক দিয়ে চুপ করে দেয় এবং বলে, সিসিটিভি ফুটেজ চেক করো। বাই ভাবে যে এখানে তো কোনো ক্যামেরাই নেই, কিন্তু হঠাৎই ওয়ানজু ডেস্কের নিচ থেকে একটা হিডেন ক্যামেরা বের করে দেয়, যা দেখে ভাই রীতিমতো কেঁপে ওঠে। স্টোর ম্যানেজার যখন ভিডিও দেখায়, জি তো বাকরুদ্ধ হয়ে যায়। ওয়ানজু তখন তাদের হুঁশিয়ারি দেয়, ভাবো তো যদি আমি এই ভিডিওটা অনলাইনে ছেড়ে দিই, সবাই জানবে ইয়া ফ্যামিলির মহিলার সদস্য নাটক করতে কতটা পছন্দ করে না। বাই রেগে যায় আর জি লজ্জায় পড়ে যায়। বাইও তার পিছনে পিছনে চলে যায়। জিয়াং আর অঞ্জু ডিনারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। ঘরে ফেরার পথে অঞ্জু তার পুরনো স্মৃতি মনে করে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে আর রাস্তায় বসে পড়ে। ঠিক তখনই ইয়েজেন আসে। অঞ্জু বলে, আমি শুধু একটু ড্রিঙ্ক করেছি, প্লিজ রাগ করো না। অঞ্জু তাকে জড়িয়ে ধরে, কারণ সে জানতো অঞ্জু তার পরিবারের জন্য খুব কষ্ট পাচ্ছে। সে তাকে একটি বিশেষ জায়গায় নিয়ে যায়, যেখানে তারা প্রথমে দেখা করেছিল। সেখানে সে ওয়ানজুর জন্য আতশবাজি আয়োজন করেছিল। ওয়ানজু অনেক বেশি খুশি হয়ে যায়।
ইয়োজি তখন বলে, আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। তুমি যা চাও চাঁদ তারা আমি তোমাকে সব এনে দেব। আরে গাইস, দেখছো তো বলিউড স্টাইলে রোমান্স চলছে এখানে। ওয়ানজু কান্না করে জড়িয়ে ধরে, তুমি তো শুধু আমার, তুমি আমার আসল পরিবার। ইয়েজিন বলে, চলো এখন বাড়ি যাই, কিন্তু ওয়ানজু পা চলে না, তাই সে তাকে কোলে তুলে নেয়। ওয়ানজু হঠাৎ জিজ্ঞেস করে, যদি ভবিষ্যতে তোমার কোনো গার্লফ্রেন্ড হয় তখন কি তুমি আমাকে এভাবে ট্রিট করবে? ইয়েজিন মৃদু হেসে মাথা নেড়ে বলে, আমার কখনো কোনো গার্লফ্রেন্ড থাকবে না। ভাবছি এই মেয়েটা কবে বুঝবে আমার মনের কথা। ওয়ানজু ভাবে, যদিও সেই রাতের কথা মনে করতে পারে তখন কি আমাকে এমন ভালোবাসবে। পরদিন কলেজে জিয়ে এসে ওয়ানজুর সঙ্গে ঝগড়া শুরু করে। আমি জানি কাল তুমি আমার ভাইয়ের ফেক ভিডিও বানিয়েছিলে। ওয়ানজু শক হয়ে যায়, এই ছেলে তো পুরোই গাধা। তুমি এসব করছো কারণ তুমি এখন আমাকে ভালোবাসো। ওয়ানজু চিৎকার করে বলে, এই কচ্ছপের মুখে এমন কি আছে যে আমি পড়ে থাকবো? ঠিক তখনই ইয়াজিন এসে উপস্থিত হয়। তুই অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? ইয়াজিন হেসে বলে, ভুলে গেছো এটা আমার কলেজ, আমি যে কোনো সময় আসতে পারি। তখন সে জিকে অপমান করে বলে, ওয়ানজু প্রতিভাবান, তাই আজও ও এখানে। তুমি তো বাবার টাকায় বেঁচে আছো। জি কোনো কথা না বলে চুপচাপ চলে যায়। পরবর্তী দেশে ইয়োজিন জিকে এক অফিসে মিটিং এর প্রেজেন্টেশন করতে বলে, কিন্তু প্রজেক্টর চালু হতে জির প্রাইভেট ভিডিও ফুটেজ শুরু হয়। সবাই স্তব্ধ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট জুড়ে হেসে ওঠে, কারণ সেই তো ভিডিওটি চালিয়েছে ওয়ানজুর বদলা নিতে। জির বাবা লেগে গিয়ে লাথি ঘুষি মেরে জিকে অফিস থেকে বের করে দেয়। যেমন কর্ম তেমন ফল। জি যখন বেরিয়ে যায় বা এসে তাকে থাপ্পড় মারে, তুমি আমায় প্রতারণা করলে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে সে খুব সাধু? এই পুরো ঘটনার ভিডিও কেউ রেকর্ড করে অনলাইনে ছড়িয়ে দেয়। জিয়াও সেই ভিডিও দেখে ওয়ানজুকে দেখায়। এরপর ওয়ানজু যায় ইজনের অফিসে। সেখানে সে মজাদার স্ন্যাক্স খেতে খেতে ভিডিও দেখতে থাকে। ইউজিন এসে বলে, এত খাবার খাচ্ছ কেন? ওয়ানজু বলে, এটা তো দারুণ টেস্টি, তুমি খাও না? বাইরে থেকে সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট দেখে বিস্মিত। বস কার কথা শুনছে? অ্যাসিস্ট্যান্ট তাকে চুপ করিয়ে নিয়ে যায়। ওয়ানজু ইজিনকে খাওয়াতে খাওয়াতে বলে, তুমি আমার জন্য পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম। আর সে তার গাল ছোঁয়। ইয়াজেন একটু থামে, কিন্তু ওয়ানজু মানতে চায় না। সে কাছে আসে, কিন্তু হঠাৎই ওয়ানজুর ঘুম পায়। সে ঘুমানোর অভিনয় করে হাঁক দেয়। ইয়োজিন ওকে কুলে তুলে বাড়ি নিয়ে যায়। ইয়ে ফ্যামিলিতে বাই আর তার মা সামনে কাঁধে। এতে জির কোনো দোষ নেই, নিশ্চয়ই ইয়ার্জু কিছু করেছে। তখন বায়া বলে, তুমি কিছু করো মা। তার মা একটা প্ল্যান বানায়। পরের দিন ইয়ানজু নিশ্চিত হয়ে বসেছিল। ইয়োজিন জিজ্ঞেস করে, কি হয়েছে? ওয়ানজু জানায়, আগামীকাল দাদু আমাকে ডেকেছেন। আজ পর্যন্ত কখনো কথা বলেনি, নিশ্চয় বাইরের কোনো প্ল্যান আছে। ইয়ঞ্জু বলে, তুমি কি যেতে চাও? ওয়ানজু বলে, হ্যাঁ, কিন্তু চিন্তা করো না, আমি ইয়নের সঙ্গে যাব। পরদিন ওয়ানজু তার গ্র্যান্ডফাদারের সঙ্গে দেখা করতে যায়। সাথে ছিল এক মিস্টার ওয়াং। ওয়ানজু দেখে গ্র্যান্ডফাদারকে চেঁচিয়ে ওঠে, তুমি এত দেরিতে কেন এলে? শিষ্টাচার নেই তোমার? ওয়ানজু হেসে বলে, ট্রাফিক খুব ছিল। তখন এক আন্টি এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে মিস্টার ওয়াও ওয়ানজুকে এক অন্যরকম দৃষ্টিতে দেখতে থাকে। তখন দাদু বলে, এটা আমার নাতনি ওয়ানজু, 20 বছর বয়স, এখন কলেজে পড়ে। এটা শুনে মিস্টার ওয়াও খুব খুশি হয়ে ওঠে, এই মেয়ে তো একদম আমার পছন্দের। তখন দাদু ওয়ানজুকে বলেন, চলো মিস্টার ওয়াওকে হ্যালো বলো। কিন্তু ওয়ানজু বুদ্ধিমান ছিল, সে বুঝতে পেরেছিল এটা বাইরের কোনো ষড়যন্ত্র। তাই সে প্রশ্ন করে, তাহলে কি ভাই এখন জিয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট ভেঙে মিস্টার ইয়াং এর সঙ্গে বিয়ে প্ল্যান করছে? ভাই রেগে যায়, আমার আর জিয়ের সবকিছু ঠিক আছে। ওয়ানজু হাসে, সবাই তো জানে জি তোমায় ঠকিয়েছে আর তোমাদের মধ্যে কত ঝগড়া। তখন বাইরে মা পরিস্থিতি সামলার জন্য নাটকে মিষ্টি গলায় বলে, আসলে মিস্টার ওয়াও তো তোমার জন্য এসেছেন, উনি সিঙ্গেল আর তোমাকে বিয়ে করতে চায়। দুজনে তখন ওয়ার প্রশংসায় মুখর হয়ে পড়ে। ওয়ানজু বলে, তাহলে তোমরা দুজনে ওকে বিয়ে করে নাও। দাদু কনফিডেন্স হয়ে মিস্টার ওয়াংকে বলে, মাফ করবেন, আমার নাতিরা একটু বেশি দুষ্টুমি করে। তখন ওয়াও একটি বহুমূল্য ব্যাঙ্গেল দেখিয়ে বলে, এটা অনেক দামি, যদি তুমি বিয়েতে রাজি হও তবে এসব তোমার হবে। ওয়ানজু ওয়েটারকে ডাকে, ওয়েটার আরো এক ব্যাঙ্গেল এনে দেয়। ভাই বিস্ময়ে বলে, এটা তো আসল ব্যাঙ্গেল, এত দামি জিনিস তোমার কাছে কোথা থেকে এলো? ওয়ানজু হেসে বলে, এটা মিলিয়ন মূল্যের, আমার কাছে এমন অনেক আছে। তুমি যদি ভেবে থাকো দামি জিনিস দেখে আমাকে প্রভাবিত করবে, তাহলে তুমি বুঝোই না আমি কে। তোমার রায় যেখানে শেষ সেখান থেকে আমার পকেট মানি শুরু। মিস্টার ওয়াও রেগে ওঠে। ওয়ানজু বলে, আপনি কি লজ্জা পান না? নিজের অর্ধেক বয়স মেয়েকে বিয়ে করতে চান, নিজের মুখটা আয়নাতে দেখেছেন? ওয়াও চিৎকার করে বলে ওঠেন, তাহলে কি আমায় অপমান করার জন্য এখানে ডেকেছেন? আর রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে যায়। বাইরে মা দৌড়ে তার পিছনে যায়, কিন্তু ওয়াও বলে, তুমি আমাকে বোকা বানিয়েছো। না না, ওয়ানজু মিথ্যা বলছে, ওর কাছে এত টাকা নেই।
ওয়াও সেটা বিশ্বাস করে। তখন মা বলে, আপনি ওরকম মেয়ে আর পাবেন না, একটু রুমে বসুন, আমি ম্যানেজ করছি। ওয়াও একটা কুচকুচে হাসি দেয়। এদিকে বাই ট্রাক নিয়ে ওয়াঞ্জুর উপর ফাঁদ পাততে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কেউ তাকে পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। ওই ওয়াও এর রুমে নিয়ে যায়। ওয়াও অন্ধকারে কিছু না বুঝে জোর করে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে। বাই চেঁচাতে থাকে। ও আলো ছেলে দেখে এই মেয়ে তো বাই। সে চমকে ওঠে। ভাইয়ের মা দৌড়ে আসে। সে ভেবেছিল ভিতরে ওয়াঞ্জু আছে, কিন্তু নিজের মেয়েকে অবস্থায় দেখে ওয়াংয়ের উপর চিৎকার করে, তুমি আমার মেয়ের সাথে কি করেছো? ওয়াও বলে, এটা আমার দোষ না, তুমি তো বলেছিল ওয়াঞ্জু আসবে। ঠিক তখনই জিয়ে এসে দেখে ভাই ওই অবস্থায়। সে রেগে গিয়ে বলে, তুমি এত নিচে নামলে? ভালোই হয়েছে, আঙ্কেল আমাকে আগেই জানিয়ে দিয়েছিল। ভাই ব্যাখ্যা করতে চায়, কিন্তু জি তাকে থাপ্পড় মেরে তাদের এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দেয়। ভাই তার পিছনে ছুটে যায়। ওয়াও চূড়ান্ত অপমান বোধ করে এই ফ্যামিলির সাথে সব ডিল বাতিল করে চলে যায়। ভাইয়ের মা হতাশ হয়ে যায়। ঠিক তখনই ওয়াঞ্জু সামনে এসে বলে, আপনি যাই করুন, আমি জবাব দিব, তাই সাবধানে থাকবেন। ওয়াঞ্জু বাইরে বেরিয়ে দেখে ইয়োজিন তার জন্য দাঁড়িয়ে আছে। ও বলে, তুমি এখানে? তোমার তো বিজনেস ট্রিপে থাকার কথা। ইয়োজিন মুচকি এসে বলে, কাজ আগে শেষ হয়ে গেছে, তাই চলে এলাম। ঠিক তখনই সেক্রেটারি এসে বলে, বস আপনার মিটিং এখন কেউ অন্য একজন হ্যান্ডেল করবে। ওয়াঞ্জু হেসে বলে, তোমার এত কেয়ার করার জন্য থ্যাংক ইউ। ও যাওয়ার জন্য ওর ফ্রেন্ডে একটা ছবি পাঠায়, একজন সুপার হ্যান্ডসাম সিঙ্গারের। ওয়াঞ্জু জুম করে দেখে, আর সেটা ইয়োজিন দেখে ফেলে। সে রেখে গিয়ে ওর ফোন কেড়ে নিয়ে বলে, এই কে? ওয়াঞ্জু উত্তর দেয়, এই সেই সেলিব্রিটি সিঙ্গার, খুব কিউট না? তুমি তো বলছিলে তোমার কাছে আমি সবচেয়ে বেশি হ্যান্ডসাম। ওয়াঞ্জু বলে, আসলে হ্যান্ডসাম মানে অনেক টাইপের হয়। ইয়োজিন রেগে গিয়ে ফোন থেকে সব ফটো ডিলিট করে চলে যায়। ওয়াঞ্জু ভাবে এই ছেলেটা আজকের এত রেগে যায় কেন। পরদিন ব্রেকফাস্টের সময় ওয়াঞ্জু ইয়োজিনকে এড়িয়ে দূরে বসে। ইয়োজিন মনোযোগ পেতে কিছু ফেলে দেয়, কিন্তু ওয়াঞ্জু একটু পাত্তা দেয় না। সে ওর গ্লাস কেড়ে নেয়, তবু ওয়াঞ্জু কিছু বলে না। অবশেষে ইয়োজিন বিরক্ত হয়ে চলে যায়। আন্টি চ্যান এসে জিজ্ঞেস করে, আজ ইয়াং মাস্টার এত বাচ্চাদের মতো ব্যবহার কেন করছে? ওয়াঞ্জু বলো, ও খুব রেগে আছে, আপনি ওকে এখন কিছু বলবেন না। রাতে ইয়োজিন ড্রিঙ্ক করছিল, তখন তার বন্ধু যাও আসে। ইয়োজিন বলে, মেয়েরা তো একদিন এক কথা, পরের দিন আরেক, তোমাদের এখন কি প্রেম চলছে? ইয়োজিন বলে, না, কিন্তু শীঘ্রই হবে। এত কনফিডেন্স কোথা থেকে? ইয়োজিন হেসে বলে, ও আমাকে ভালোবাসে, শুধু স্বীকার করছে না। ও তো আমাকে হার্ট ইমোজি পাঠায়। যাও হেসে বলে, তুমি কোন যুগে আছো বস? হার্ট পাঠানো তো এখন কমন। এই কথা শুনে ইয়োজিনের মন খারাপ করে ওয়াজনের ঘরে চলে যায়। সেখানে ওয়াজন তখন ঘুমাচ্ছে। সে তার দিকে তাকিয়ে বলে, আমি কি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি? তুমি আমার থেকে 10 বছর ছোট। যদি এটা জানো, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কিন্তু আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। বলতে বলতে সে ঘুমন্ত ওয়াজেনকে কিস করতে থাকে। কিছুক্ষণ পরে ওয়াজেনের ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে এজিনকে দূরে সরিয়ে বলে, তুমি কি মদ খেয়েছো? তারপর বলে, চলো আমার রুম থেকে যাও। কিন্তু ওয়াজিন মুচকি এসে বলে, তুমি কি এবার আমাকে এড়িয়ে যাওয়া বন্ধ করবে? এবং তাকে জড়িয়ে ধরে। ওয়াজিন একটু দ্বিধায় পড়ে, কিন্তু শেষে বলে, ঠিক আছে, কিন্তু কেন রুমে যাবে না? ওয়াজিন বলে, আজ ঝড় আছে, আমি ঝড় ভয় পাই, তাই আমি তোমার সাথে ঘুমাবো। ওয়াঞ্জু অবাক হলো, অনুমতি দেয়। ওয়াজিন শান্ত হয়ে এখানেই ঘুমিয়ে পড়ে। ওয়াঞ্জু তখন তার ঘুমের মিষ্টি চেহারা দেখে এবং ভিডিও করতে থাকে। পরের দিন সকালে ওয়াঞ্জু রেডি হয়ে নিচে আসে। ওয়াজিন তখন কাজ করছিল। ওয়াঞ্জু বসে ব্রেকফাস্ট করতে থাকে। ওয়াঞ্জু কাছে এসে বলে, সরি, কাল রাতে কি তুমি ভয় পেয়ে গিয়েছিলে? ওয়াঞ্জু মুচকি এসে বলে, না রে, যদি আবার জ্বর হয় তবে আবার আমার কাছে চলে এসো। এই কথা আন্টি চেন শুনে অবাক হয়। ইয়াং মাস্টার আবার কবে থেকে ঝড় ভয় পেতে শুরু করলো। পরের দৃশ্য, ওয়াঞ্জু তার ফ্যাং চিয়াং এর সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ঠিক তখনই কিছু গুন্ডা এসে তাকে আক্রমণ করে। তারা বলে, আমরা তোমাকে মারার অর্ডার পেয়েছি। কিন্তু ওয়াঞ্জু ফাইটিং এ এক্সপার্ট ছিল, তাই তাদের ভালোভাবে সাহায্য করে ফেলে। সে জিজ্ঞেস করে, তোমাদের পাঠিয়েছে কে? তারা বলে, এই ফ্যামিলি, আর তারা পালিয়ে যায়। তারা গিয়ে বাইকে সব জানায়। সে রেগে পাগল হয়ে ওঠে। ওয়াঞ্জু বাড়ি ফিরে ভাবে, ও নো, আমি তো ইয়ানচিনের জন্য ডল আনতে ভুলে গেছি। ঠিক তখন ইয়াজিন তাকে ডাকে এবং জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? ওয়াঞ্জু বলে, আমি তোমার জন্য ডল আনতে ভুলে গেছি। ইয়াজিন কনফিউজ হয়। তখন ওয়াঞ্জু বলে, যদি আবার ভয় পাও তবে আবার আমার রুমে চলে আসবে। আন্টি চেন হেসে ফেলে। ইয়াজিন একটু লজ্জা পেয়ে বলে, ডল লাগবে না, আমি তোমার সঙ্গে ঘুমাতে চাই। ওয়াঞ্জু আকআউট হয়ে যায়। রাতে এঞ্জিন আবারও ওয়ানজনের রুমে আসে। ওয়াঞ্জু বলে, তুমি আবার এখানে? এঞ্জিন জানায়, ভয় লাগছে। ওয়াঞ্জু বলে, না, এবার নয়। এঞ্জিন যেতে চায়, কিন্তু ঠিক তখনই বজ্রপাতের শব্দ শুনে ভয়ে নাটক শুরু করে। ওয়াঞ্জু দয়া সুরে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে থেকে যাও, কিন্তু নিজে ঘুমিয়ে পড়ে। এঞ্জিন হাসে, কে কাকে সামলাচ্ছে। বলতে বলতে সে ওকে চুমু খেয়ে ঘুমিয়ে পড়ে।
পরদিন সকালে ওয়ানজু তাকে হাত করে ধরে রাখে। এনজিন দেখে ওয়ানজু হাত চোট লেগেছে, সে গিয়ে ওষুধ নিয়ে এসে ব্যান্ডেজ করে। সে রেগে যায়, তুমি আমাকে বললে না কেন? ওয়ানজু বলে, এটা তেমন কিছু না, আমি সেই ফ্যামিলিকে সামলাতে পারি। এনজিন বলে, নেক্সট টাইমে তুমি কিছু লুকাবে না। পরবর্তী দৃশ্যে এনজিন অ্যাসিস্ট্যান্টকে আদেশ করে এই ফ্যামিলিকে ব্যাকলিস্ট করো। ওরা ওয়ানজুনকে মারার সাহস কিভাবে পেল? অফিস থেকে বাইরে এসে দেখে ওয়ানজু টিভি দেখছিল, ওর দিকে তাকায় না। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যারকে পাত্তাই দিচ্ছে না। এনজিন রেগে গিয়ে ফল কাটতে যায়, ইচ্ছা করে নিজের আঙুল কেটে ফেলে। ওয়ানজু শুনে দৌড়ে আসে, তুমি এত কেয়ারলেস কিভাবে হতে পারো? ব্যান্ডেজ কিছুদিন খুলবে না। এনজিন মুচকি এসে বলে, কিন্তু আমাকে তো শাওয়ার নিতে হবে। ওয়ানজুন হেল্প করতে যায়, সে বলে, শার্টটা খোলো। ওয়ানজুন লজ্জা পায়, কিন্তু খোলার চেষ্টা করে। তখনই ওদের প্রথম রাতের কথা মনে পড়ে। সে হঠাৎ পড়ে যাচ্ছিল, ওয়ানজিন তাকে ধরে ফেলে এবং তাদের মধ্যে কিস হয়ে যায়। ওয়ানজু লজ্জায় সরে যায়। এজিন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভয় পাও? ওয়ানজু মাথা নাড়ে। এজিন বলে, আমার ব্যান্ডেজ তো নষ্ট হয়ে গেল। ওয়ানজু আবার সেটা বদলে দিয়ে চলে যায়। পরের দিন এজিন তার বন্ধুদের ফোন করে দেখা করতে বলে। সে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, মুড খারাপ? এজিন বলে, আমি তাকে এখনো বলিনি আমাদের বয়সে অনেক ফারাক। বন্ধু বলে, তুমি রোমান্টিক হও, তাকে রোজ দাও, নিজে রান্না করো, মেয়েরা এসব পছন্দ করে। এজিন এই আইডিয়া ভালো পায়। পরদিন থেকে ওর জন্য সব কাজ করতে শুরু করে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট আসে, স্যার সই করতে হবে কিছু ফাইল। এজিন বলে, আজ আমার ছুটি, বিরক্ত করো না। অ্যাসিস্ট্যান্ট দেখে অবাক, স্যার এইসব কাজ করছে? এজিন বলে, এই জন্যই তুমি এখনো সিঙ্গেল, তোমার রোমান্স সম্পর্কে কোনো ধারণাই নেই। অ্যাসিস্ট্যান্ট বলে, আর আপনিও তো এখনো সিঙ্গেল। এজিন শান্তভাবে বলে, আমার জীবনে একজন আছে যে আমাকে ভালোবাসে, তোমার কি কেউ আছে? এই বলে সে তাকে চলে যেতে বলে। কিছুক্ষণ পরে দেখা যায় অনেক চেষ্টার পরে এজিনের বানানো সুইটার কিছুতে ঠিক হচ্ছে না। ওয়ানজু এসে পড়ে। এজিন তাড়াতাড়ি সুইটারটা লুকিয়ে ফেলে আর ওয়ানজুকে জড়িয়ে ধরে বলে, আমি কিছুই ঠিকঠাক করতে পারি না। ওয়ানজু ভাবে হয়তো কোম্পানির কিছু সমস্যা হয়েছে, তাই সে এজিনকে কিছুদিন বিশ্রাম নিতে বলে। এজিন বলে, তুমি আমার সাথে থাকবে তো? ওয়ানজু মাথা নাড়ে। রাতে এজিন উঠে মরম লাগাতে যায়, কারণ তার হাতে ব্যথা লাগছিল। আন্টি চ্যান তাকে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেয় আর ভাবে ওয়ানজু কত লাগছে, তার মাস্টার তার জন্য এত কিছু করছে। পরদিন আন্টি চ্যান ওয়াজনকে একটি পার্সেল দেয়, যেটা তার ফ্যান জিয়াং পাঠিয়েছিল। ওয়ানজু সেটা খুলে দেখে একটা সেক্সি নাইট ড্রেস। ঠিক তখনই পিছন থেকে এজিন এসে সেটা দেখে ফেলে। ওয়ানজু লজ্জায় পড়ে দৌড়ে রুমে ঢুকে পড়ে। সে তখন জিয়াংকে ফোন করে রাগ দেখায়। জিয়াং বলে, আমি চাই তুমি দ্রুত একটি বয়ফ্রেন্ড পাও। তুমি যদি এজিনকে ডেট করতে যাও তাহলে তুমি তাকে একটু সিরিয়াস করো। ওয়ানজু রেগে যায়, আমি কবে বলেছি আমি তার সাথে ডেট করতে চাই? জিয়াং হাসে, তুমি ভেবে দেখো, আমি জানি তুমি পারবে, এবং সে ফোন কেটে দেয়। ঠিক তখন এজিন আসে। ওয়ানজু চলে যেতে চায়, কিন্তু এজিন তাকে আটকে দেয়। সে বলে, তুমি বারবারই আমাকে এড়িয়ে যাও না। তারপর ওর কাছাকাছি এসে চুমু খেতে চায়, কিন্তু ওয়ানজু তাকে রুম থেকে বের করে দেয়। রুমে ঢুকে সে ভাবে, আমি কেন এমন অনুভব করছি, এজিনের সাথে এটা কি হচ্ছে? রাতে এজিন কল্পনায় দেখে ওয়ানজু সেই নাইট ড্রেস পরে এসেছে, তাকে সিডিউস করছে। তাদের একসাথে রাত কাটে, কিন্তু এই সবকিছু কল্পনায় ছিল। পরদিন সকালে ওয়ানজু যখন আসে তখন এজিন ভয় পেয়ে যায়। হঠাৎ ওয়ানজু তার উপরে পড়ে যায় আর তার নাক দিয়ে রক্ত পড়ে। ওয়ানজু ডাক্তার ডাকতে চায়, কিন্তু এজিন তাকে থামিয়ে দূরে সরিয়ে দেয়। ব্রেকফাস্ট টেবিলে ওয়ানজু তাকে ডাকলেও সে আসে না আর ওয়ানজু এড়িয়ে যায়। রুমে ওয়ানজু জিয়াংকে ফোন করে, ওকে বাইরে যেতে বলে। ওরা একটি ক্লাবে যায়। ওয়ানজু ভাবে এজিন যদি জানতে পারে তো আমাকে মেরে ফেলবে, কিন্তু জিয়ান তাকে জোর করে ক্লাবে রাখে। সেখানে একজন ইয়ান হ্যান্ডসাম সিঙ্গার পারফরমেন্স করছে। এদিকে বাড়িতে এজিন এসে আন্টিকে জিজ্ঞেস করে ওয়ানজু কোথায়। সে তার বন্ধুর সাথে বাইরে গেছে। এজিন এসিডেন্টকে বলে তাকে খুঁজে বের করতে। আমার কেমন জানি লাগছে, মনে হচ্ছে কিছু খারাপ হতে চলেছে। জিয়াং হেসে বলে, চিন্তা করো না এবং চিল করো। শো শেষে সেই সিঙ্গার ওয়াজনকে গোলাপ দেয় এবং ডেটের প্রস্তাব দেয়। ঠিক তখনই এজিন সেখানে এসে হাজির হয় অনেকগুলো গার্ড নিয়ে। সিঙ্গার এজিনের সাথে লড়াইয়ে যায়, তবে গার্ডরা তাকে ধরে ফেলে। ওয়ানজু সরি বলে, আমি কিছু করি না, কিন্তু এজিন তাকে জোরে ধরে নিয়ে যায়। বাড়ি ফিরে ওয়ানজু আন্টিকে ডাকে হেল্পের জন্য, কিন্তু এজিন তাকে রুমে নিয়ে যায়। সে রেগে গিয়ে ড্রিঙ্ক করে। ওয়ানজু কিছু বলতে চায় না। এজিন হাত ধরে বলে, আমি কি হ্যান্ডসাম না? তোমার কি আমাকে ভালো লাগে না? তুমি কি অন্য ছেলেদের সাথে ফ্ল্যাট করতে গিয়েছিলে? ওয়ানজু চোখ বন্ধ করে নেয়। এজিন তাকে বেঁধে ফেলে আর চিৎকার করে, আমি তো আছি, কেন তুমি আমাকে ইগনোর করছো? তারপর তারা কিস করে এবং ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু ওয়ানজু কাঁদতে থাকে, আমার ভয় করছে। এজিন থেমে যায়, সরি আমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। সে তার হাতের বাঁধন খুলে দেয়। অঞ্জু বলে, ঠিক আছে, কিন্তু এজিন দুঃখী হয়ে চলে যায়। তুমি কেন আমার অনুভব বুঝতে পারো না? পরের দিন কলেজে জিয়াং এসে সরি বলে।
ওয়াঞ্জু বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে এজিন অফিসে ওয়াঞ্জুর কথা ভেবে অস্থির হয়ে পড়ে। সে একটি প্রেমের উপন্যাস পড়ে কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট আসে। এজিন উপন্যাস লুকিয়ে ফেলে, কিন্তু ফাইল নিতে গিয়ে উপন্যাসটা পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট হাসে। স্যার কাউকে পটাতে চাইছেন? এজেন্ট বলে হ্যাঁ, একজনকে খুব পছন্দ করি। অ্যাসিস্ট্যান্ট বলে অভিনয় করো অসুস্থ হওয়ার, যাতে ও তোমার খেয়াল রাখে। এজেন্ট ঘরে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে আর অসুস্থ হয়ে পড়ে। ওয়াঞ্জু বাসায় এলে আন্টি চেন বলেন ইয়াং মাস্টারের জ্বর পড়েছে। ওয়াঞ্জু তার পাশে যায়। এজেন্ট তাকে ধরে বসে থাকতে বলে। ওয়াঞ্জু রাজি হয়। ডাক্তার আসে, ওষুধ দেয়। ডাক্তার বলে 2 দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আন্টি স্যুপ এনে দেয়। ডাক্তার চলে গেলে এজেন্ট ওয়াজনকে ধরে বলে তুমি কি আমার সাথে কোনো কথা বলবে না? তুমি কি আমার কোনো গুরুত্ব দাও না? ওয়াঞ্জু বলে না, আমি ভাবছিলাম তুমি রেগে আছো। এজেন্ট বলে প্রমিস করো তুমি অন্য কোনো ছেলের কাছে যাবে না। সবাই আমার মতো ভালো না। আজ রাতটা তুমি আমার পাশে থেকো। ওয়াঞ্জু হ্যাঁ বলে। রাতে এজেন্ট তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, যেন ওয়াঞ্জু তাকে ছেড়ে চলে যাবে। পরদিন সকালে এজেন্ট ঘুম থেকে উঠে দেখে ওয়াঞ্জু খুঁজতে থাকে, কিন্তু তখনই সে দেখে ওয়াঞ্জু নিচে তার জন্য ব্রেকফাস্ট তৈরি করছে, যা সম্পূর্ণ পুড়ে গেছে। ওয়াঞ্জু তাড়াতাড়ি ওটা লুকাতে চায়, কিন্তু এজেন্ট এসে পরে সে বলে দেয় এটা একটু পুড়ে গেছে, পরের বার ভালো করে বানাবো। এজেন্ট হেসে বলে না, আমি এটাই খাবো। সে প্লেট নিয়ে খেতে শুরু করে দেয় আর সবটুকু খেয়েই ফেলে। ওয়াঞ্জু বারণ করে, কিন্তু সে শুনে না। ওয়াঞ্জু তাকে কিছু ফল দেয়, এটা খেলে ভালো লাগবে। তখন এজেন্ট ওয়াঞ্জুনকে কিছু গ্রেপস দেয়। ওয়াঞ্জু যখন খেতে যায়, এজেন্ট হঠাৎ তাকে কিস খায়। ওয়াঞ্জু লজ্জায় লাল হয়ে যায়। ঠিক তখন ওর কাজিন ভাইয়ের ফোন আসে, যে ঢেকে গিয়ে বলে তোমার কারণে এখন গ্রুপ আমাদের সঙ্গে কোনো বিজনেস করতে চায় না। তুমি কি চাও আমাদের পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাক? আন্টি ফোন কেড়ে নেয় এবং ইমোশনাল ব্ল্যাকমেল করে। এই ফ্যামিলি বিজনেস তো তোমার মা বাবার শ্রমের ফল, তুমি কি চাইবে সেটা শেষ হয়ে যাক? ওয়াঞ্জু চুপ হয়ে যায় এবং রাজি হয়ে যায় দেখা করতে। ওয়াঞ্জু তার আন্টির সাথে দেখা করতে আসে। সে দৃষ্টভাবে বলে বলুন কি দরকার? আন্টি প্রথমে ভদ্রভাবে কথা বলতে শুরু করে, কিন্তু একটু পরে নিজের আসল রূপ দেখায়। মিস্টার সু তোমার কারণে আমাদের ফ্যামিলিকে টার্গেট করেছে। তুমি কি ভাবো ও তোমাকে চিরকাল আগলে রাখবে? যদি ও তোমাকে ছেড়ে দেয়, আমি তোমাকে ছেড়ে দেব না। ওয়াঞ্জু বলে আমি ওকে ছাড়তে যাচ্ছি না। আন্টি রেগে যায়, তুমি কি ভাবো আমি কিছু করতে পারি না? 4 বছর আগে যেমন তোমার মা বাবা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিলাম, তেমন তোকেও শেষ করে দিতে পারে। তুমি ভাবো আমাকে ঘর ছাড়া করে দিয়েছিলে আর আমি রাস্তায় ঘুরছিলাম? না, আমি মিস্টার সুর বাড়িতে ছিলাম। আমার প্রতিশোধেরই পরিকল্পনা ছিল। আন্টি বিশ্বাস করো না, তুমি ওকে প্রভাবিত করেছো। অঞ্জু রেকর্ড করা ওটাই দেখে বলে আমার প্যারেন্টসের কোম্পানি যেভাবে কেড়ে নিয়েছিলে তা ফেরত দাও, না হলে আমার কাছ থেকে কিছু আশা করো না। এই বলে সে চলে যায়। রাতে ওয়াঞ্জু বসেছিল, তখন এজিন আসে। ওয়াঞ্জু অস্বস্তিতে পড়ে যায় এবং বলে তুমি আজকাল এমন জামা কেন পরো? এদিন হেসে বলে খারাপ লাগছে। ওয়াঞ্জু বাটন লাগাতে বলে, তখন এজিন তার খুব কাছাকাছি এসে বলে আমি খুব উইক ফিল করছি। ওয়াঞ্জু তাকে সাহায্য করতে চায় এবং এজিন তাকে জ্বালাতে থাকে। হঠাৎ করে ওর শরীরে ড্রিঙ্ক পড়ে যায়। ওয়াঞ্জু বলে আমি নতুন কাপড় নিয়ে আসি, কিন্তু এজিন তাকে আটকায়। ওয়াঞ্জু তার উপর পড়ে যায়। তখন তাদের ঠোঁটে স্পর্শ হয়। এবার আর এজিন নিজেকে আটকাতে পারে না। সে ওয়াঞ্জুকে চুমু খেতে থাকে। ওয়াঞ্জু তাকে আর আটকায় না। এজিন ওকে কুলে তুলে নিয়ে যায় আর তারা একসাথে নাইট স্পেন্ড করে। পরদিন সকালে ওয়াঞ্জু উঠে এজিনকে ভাবতে থাকে সে কি সত্যি আমাকে ভালোবাসে। এজিন উঠে ওর হাতে চুমু খায়। তুমি কি আমায় স্বপ্নে দেখেছিলে? ওয়াঞ্জু উঠতে গেলে এজিন তাকে ধরে ফেলে। আমি তো কিছুই করিনি, কেবল দেখছি। কিন্তু ওয়াঞ্জু বেরোতে পারে না, কারণ ওর গলায় লাভ বাইটের দাগ। এজিন বলে আমি মলম লাগিয়ে দিই। ওয়াঞ্জু মানে না, তবে এজিন নিজে মলম লাগায় আর ভাবে গত রাত ও আমাকে ঠকায়নি, মানে ও আমায় ভালোবাসে। তাহলে এখন প্রপোজ করা যায়। ঠিক তখন আন্টি চ্যান এসে জানায় আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। এজিন ওয়াঞ্জুকে কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। বাইরে দেখা ওয়াঞ্জু দাদা ও আন্টি এসে বলছে আমরা ওয়াঞ্জুকে বুঝিয়ে ফিরিয়ে নিতে এসেছি। এজিন বলে তোমাদের পরিবার যা করেছে এটা তোমার কর্মের বিচার। একটা মেয়ের জন্য এত বছরের সম্পর্ক ভেঙে দেবে? তুমি চাইলে সুন্দরী আরেকজনকে বেছে নিতে পারো। এজিন গর্জে ওঠে বলে আমার ভয় দেখিও না। তোমরা জানো না আমাদের 2 পরিবারের মধ্যে কে বেশি শক্তিশালী। আমার সীমা ছাড়াইলে আমি তোমাদের ধ্বংস করে দিতে পারি। আন্টি চিৎকার করে তুমি কেন ওয়াজনকে এত প্রোটেক্ট? এজিন দৃষ্টভাবে বলে কারণ আমি ওকে ভালোবাসি। ওয়াঞ্জু এই কথা শুনে এসে বলে তাহলে কি এখন তোমাদের শান্তি হলো? তাদের পরিবার বলো চলো বাড়ি ফিরে চলো। ওয়াঞ্জু গর্জে বলে আমি যখন 4 বছর নিখোঁজ ছিলাম তখন তোমরা একবার আমার খোঁজ নেওনি, আর যখন নিজে বিপদে পড়েছো তখন আমার কথা মনে পড়ছে। জ্ঞানপা বলে এটা তোমারই দোষ যে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। ওয়াঞ্জু সেই রেকর্ডিং শুনে দেয় যেখানে আন্টি তার অপরাধ স্বীকার করে তারা তার পিতামাতাকে হত্যা করেছিল। এই কথা শুনে জ্ঞানপা ঢেকে গিয়ে আন্টিকে চড় মারেন,
কিন্তু তার তখন শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। একসময় আন্টি ছুরি দিয়ে ওয়ানজুকে মারার চেষ্টা করে, কিন্তু এজেন্ট ওকে বাঁচিয়ে নেয়। এজেন্ট ইউয়ানকে নির্দেশ দেয় আন্টিকে জেলে পাঠানোর জন্য। এরপর গ্র্যান্ডপা ওয়াজনের কাছে ক্ষমা চাইতে আসে, কিন্তু ওয়ানজুন তাকে ক্ষমা না করে তাদের বাড়িতে ফিরে যেতে বলে। ওয়ানজুন এজেন্টকে হাক করে বলে থ্যাংক ইউ সবসময় আমাকে রক্ষা করার জন্য। তারপর চোখ বন্ধ করে তাকে কিস দিয়ে বলে আমি তোমার কনফিউশন শুনেছি আর আমিও তোমাকে পছন্দ করি। এরপর হঠাৎ করে অঞ্জু ঘরে প্রবেশ করে যায়। এজেন্ট মনে মনে স্মরণ করে যখন আমরা একসাথে রাত কাটিয়েছিলাম, সে খুশিতে চিৎকার করে ঘরে ঢুকে পড়ে। এই কথা শুনে ইয়ান আর আন্টি চান খুব খুশি হয়। এভাবে আমাদের নাটকের সমাপ্তি ঘটে। বন্ধুরা, আমাদের নাটক কেমন লাগলো নিচে কমেন্টে জানাও। আর আরো মজাদার নাটক দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নাটক আপলোড হতে প্রথমে দেখতে পাও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।